সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আজন্মের অভিযোগ হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার চেতনা বিক্রি করে, ভারতের দালালি করে আওয়ামী লীগ। এমন অভিযোগ এনে স্বাধীনতার সময় থেকেই জামায়াত ইসলামী বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদের কাছে ভারত বিরোধী চেতনা বিক্রি করে। বাংলাদেশ বিরোধী হয়েও বাংলাদেশে ভারত বিরোধিতা করে আর শরিয়া আইন প্রতিষ্ঠার মূলা ঝুলিয়ে রাজনীতির বাজারে তারা টিকে আছে। কিন্তু এখন তাদের আসল চেহারা উন্মুক্ত হয়ে গেছে। এমন কি ঘটনা ঘটেছে জামায়াত ইসলামী 2026 সালের নির্বাচনী ইশতেহারে পেয়ারে পাকিস্তানের নাম উচ্চারণও করছে না? এমন কি ঘটনা ঘটেছে জামাত তাদের ইশতেহারে চীনের নামও বাদ দিয়ে রেখেছে? ভারতের সরকারগুলো বাংলাদেশের সাথে যেভাবে প্রতিবেশী সুলভ, সুপ্রতিবেশী সুলভ আচরণ করা দরকার ছিল, ভারত তার প্রমাণ দিতে পারেনি। এই কথাটি সবাই বিশ্বাস করেছেন, কারণ এমন শুভ্র দাড়ি, বড় পীরের মতো চেহারা, তিনি কি আর মিথ্যা বলবেন? এখন দেখেন, ব্যাঙের মুখেই বর্ষার পূর্বাভাস। কেউ কি কখনো কল্পনা করেছে জামায়াত ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে প্যান্ট খুলে ভারতের দালালির জন্য তৈরি হয়ে যাবে? জি, এটাকেই বলে পল্টিবাজি। দেশের চলমান অচলাবস্থায় যেই সুযোগটি বিএনপির নেয়ার কথা ছিল, যেই সুযোগ তারেক রহমানের নেয়ার কথা ছিল, সেই সুযোগটি নিয়ে নিয়েছে জামাত। এখন যারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি করেছে, তারা এখন কোথায়? জামায়াতের মাথা মোটা আবেগী বট বাহিনী এখন কিচ্ছু বলবে না। এখন কে কাকে ভারতের দালাল ডাকবে? এনসিপির মাথা মোটা হাসনাত আব্দুল্লাহ এখন কি বলবেন ভারতের 7 সিস্টার তিনি দখল করবেন? এই ধরনের ফালতু মর্দামি কেবল ঘরের ভিতরেই করা যায়, এবং সেটাই করা ভালো। পৃথিবী এখন আর শরীরের মর্দামি দিয়ে চলে না। জামায়াতের এবারের নির্বাচনী ইশতেহারের 11 নম্বর পরিসরে পররাষ্ট্র নীতির চ্যাপ্টারে 2 নং ধারায় তারা স্পষ্ট করে বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারত, ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এমনকি থাইল্যান্ডের সাথেও বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক বাড়াবেন। অথচ তাদের সব থেকে প্রিয় দেশ পাকিস্তানের নাম নেই সেখানে। বাংলাদেশ এবং পাকিস্তান দুটি ভাতৃপ্রতিম দেশ। কি এমন বিভৎস ধোঁকা? তাদের পেয়ারে পাকিস্তান কেন নাই? 3 নং ধারায় বলেছেন মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক অগ্রাধিকার ভিত্তিতে বাড়ানো হবে। তাহলে কি আমরা ধরেই নিব তারা তাদের পেয়ারে পাকিস্তানকে মুসলিম বিশ্ব হিসেবে গণ্য করছে না? এসব দেখে মনে হচ্ছে এই সবই এখন কিয়ামতের আলামত। দর্শক, ইশতেহারের 4 নং ধারায় উন্নত বিশ্বের সাথে সম্পর্ক, যেমন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডার সাথে সম্পর্কের উন্নয়ন করবেন। কিন্তু সবাই তো অবাক, সেখানে চীনের নাম নেই। অথচ কদিন আগে জামায়াতের আমির তার ভক্ত আশেকানদের নিয়ে চীন সফর করে ফুরফুরে মেজাজে দেশে ফিরেছেন, প্রেস কনফারেন্স করেছেন, সুন্দর সুন্দর কথা বলেছেন। চীনের প্রশংসায় গদগদ ছিলেন তিনি। আমরা চায়নাকে দেখতে চাই G2G, P2P। এমনকি জামায়াত শিবিরের আধ্যাত্মিক গুরু, জামায়াতীদের পীরে কামেল শ্রী পিনাকি ভট্টাচার্যও চীন সরকারের আমন্ত্রণে চীন সফর করেছেন। হঠাৎ তাদের বৈদেশিক দেশপ্রেমের তালিকায় পাকিস্তান এবং চীনের নাম না থাকায় হতবাক হয়েছেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই বলছেন বিএনপি এবং তারেক রহমানের ভারত বিরোধী অবস্থানের সুযোগে মেরুদণ্ডহীন বিশ্বাসঘাতকেরা আমেরিকার প্রেসক্রিপশনে ভারতের কোলে বসে পড়েছে। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিবেশী সুলভ সম্পর্ক আমাদের থাকবে। এখন বোঝা যায় ভারতীয় কূটনৈতিকের সাথে জামায়াতের আমিরের কি কথা হয়েছে, কারণ সময় কথা বলে। সেই সময় রয়টার্স জামাতের আমিরের সাথে ভারতের বৈঠকের কথাটি বাজারে না আনলে আমরা হয়তো কোনোদিনই জানতে পারতাম না তাদের গোপন বৈঠকটির কথা এবং সেখানে কি কথা হয়েছিল। আবার আমেরিকার সাথে জামায়াতের উষ্ণ সম্পর্ক নিয়ে আগে এই চ্যানেলটিতে একটি ভিডিও তৈরি করেছিলাম, আমেরিকা কেন জামাত চায়। সেই সময় অনেকেই আমাকে মন খুলে গালিগালাজ করেছেন, তাদের মনের জ্বালা নিবারণ করেছিলেন। এখন সময় থাকলে ভিডিওটি মিলিয়ে দেখতে পারেন, লিংক কমেন্ট বক্সে দেয়া আছে। জামায়াতের নির্বাচনী ইশতেহার ভরে আছে ভারতীয় স্থির চিত্রে। শুধু ভারতের আভ্যন্তরীণই নয়, ভারতীয় চিত্র গ্রাহকদের তোলা বিভিন্ন ছবি ব্যবহার করেছে জামায়াতের নির্বাচনী ইশতেহারে। এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। তাই জামায়াতের ভারত প্রেম রাজনৈতিক পর্যবেক্ষকদের অবাক করছে।
কারণ চিরকালই অন্ধভাবে ভারত বিরোধিতা হচ্ছে জামায়াতের অঘোষিত এবং ঘোষিত নীতি। কিন্তু এবারের ভোটে তারা প্রতিবেশী দেশটির সঙ্গে হঠাৎ করে কেন একাত্ম হতে চাচ্ছেন? অনেকেই মনে করেন পুরোটাই রাজনৈতিক প্রতারণা। নির্বাচনী পরাজয়ের গন্ধ তাদেরকে দিশেহারা করে তুলেছে, তাদেরকে আরো বিপাকে ফেলেছে অতিমাত্রায় বিতর্কিত মন্তব্য। আমাদের মিছিল মিটিং করলে সব রয়েছে, ভোট দিলে আমাদের সব রয়েছে। আমরা বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। দেশের শিক্ষিত এবং ব্যক্তিত্ব সম্পন্ন নারীরা ক্ষোভে ফুঁসছেন। এই অবস্থায় ড্যামেজ কন্ট্রোলের নামে আরো নতুন বিপদ ডেকে আনছে জামাত। ইসলামিক দল হয়ে একজন হিন্দুকে দলের প্রার্থী করতে পারলেও একজন মুসলিম নারীকে প্রার্থী করতে পারেনি, বরং নারীদের প্রতি অবমাননাকর বর্ণনা দিয়েই যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। জামাত শুধু অজপাড়া গাঁয়ের অশিক্ষিত এবং অর্ধশিক্ষিত নারীদেরকে কবরের আযাবের ভয় দেখিয়ে ভোট আদায়ের মিশন নিয়ে কাজ করছে। জামাতে ইসলামের নেতৃবৃন্দ ধারাবাহিকভাবে নারীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ এবং অবমাননাকর বক্তব্য দিয়ে চলেছেন। শিক্ষিত অথবা সচেতন নারীরা ঠিকই জানেন নারী মুক্তির অগ্রদূত বেগম রোকেয়াকে কারা বেশ্যা বলে গালি দেয়, কর্মজীবী নারীদেরকে কারা বেশ্যা বলে অসম্মান করে। মুসলমানের ভোট দেন এবং ইসলামের রাস্তায় কোরআনের আলোতে একটা ভোট দেন। এই সকল অশিক্ষিত মহিলারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস জানে না। 1971 সালে নারীদের প্রতি সহিংসতা নিয়ে জামাতের কুকীর্তির কিছুই জানে না তারা। তাদের কাছে ইসলামের চাইতেও জামায়াত ইসলামের ধোঁকা অনেক বড় হয়ে কাজ করে। মূল যে থিম সেটা হচ্ছে আমরা যে আল্লাহর জমিনে আল্লাহর আইনটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। এদিকে ভারতে এখন নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কমেছে। গত নির্বাচনে নরেন্দ্র মোদী এককভাবে সরকার গঠন করতে পারেনি। বিজেপি সরকার ভালো করেই জানে বাংলাদেশে মৌলবাদের উত্থান হলে ভারতেও মৌলবাদের উত্থান হবে। তখন নরেন্দ্র মোদী আর আগামী নির্বাচন নিয়ে ভাবতে হবে না। বিজেপির ভোট ব্যাংক ধাই ধাই করে বাড়বে। বাংলাদেশে জামায়াতের উত্থান আগামীর ভারতে নরেন্দ্র মোদীর জয়কে নিশ্চিত করবেই করবে। কারণ নরেন্দ্র মোদী জানে জামাতই একমাত্র পারবে তাদেরকে আগামী দিনের ক্ষমতায় নিরঙ্কুশভাবে নিয়ে আসতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।